বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান অনস্বীকার্য। তবে এই খাত কিন্তু শুধু কর্মসংস্থান সৃষ্টি করছে এমনটি নয়, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কিন্তু বড় ধরনের একটি ভূমিকা রাখছে। আর সেই সাথে বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই খাতটিতে উন্নত প্রযুক্তি কিংবা সবুজ অর্থায়ন এবং সেই সাথে কাঠামোগত বেশ কিছু সহায়তার অভাবে খাতটি কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছে, সেই সাথে নানা বাধার সম্মুখীন হচ্ছে। প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে এই যে এই লক্ষ্যমাত্রা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার যাত্রায় এসএমই আসলে কত টিকে থাকতে পারছে, কিংবা উন্নয়নের জন্য আসলে এসএমই খাতকে কতটা সহায়তা করা হচ্ছে এবং কিভাবে এসএমই খাতটিকে আরো উন্নতশীল করা যায়। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের সাথে এই আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন আতিকুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। সেই সাথে রয়েছেন এস.এম. রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। আমি প্রথমে আতিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প নিয়ে আমরা এসএমই নিয়ে আলোচনা করব। প্রথমেই কিছু বিষয় আমি আপনার কাছে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি আসলে আমাদের এই শিল্প খাতে 90% কিন্তু আমাদের এই এসএমই থেকে, এবং সেই সাথে কর্মসংস্থানের কথা যদি বলি 50 থেকে 70% রয়েছে কর্মসংস্থান। জিডিপিতে এর অবস্থান রয়েছে প্রায় 25%-এর মতো। তাহলে সেক্ষেত্রে আমাদের এসএমই খাত আমরা বলছি অনেকখানি পিছিয়ে রয়েছে। এসডিজিতে এসএমই খাতটি কেন আরো উন্নতশীল করতে পারছি না আমরা, আমাদের ব্যর্থতাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আমি যেহেতু আমি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমি রিপ্রেজেন্ট করি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআইতে, এবং আমিও একটি স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন নিয়েই থাকি কিভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আরও বেশি আমাদের গতিশীল করা যায় আমাদের ইকোনমিতে, জিডিপিতে, সে বিষয়ে আমরা কাজ করছি। আমাদের যেই বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কিন্তু আমাদের অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু সবসময় আমরা একটা জিনিস দেখি যে এটা সবসময় নীতির একটা আপনার বৈষম্যের শিকার হয়। আপনারা জানেন যে জুলাই বিপ্লবে কিন্তু আমরা বৈষম্য বিরোধীদের সাথে থেকে আজকে ব্যবসাতেও কিভাবে বৈষম্য দূর করে যাদের কর্মের কারণে এই দেশের অর্থনীতি পরিচালিত হয়, যাদের পরিশ্রমের ফলে শিল্প পরিচালিত হয়, যাদের পরিশ্রমের ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে আপনার একজন উদ্যোক্তা হিসাবে পরিগণিত হয়, সেই সেক্টরকেই কিন্তু আমরা বিভিন্নভাবে অবহেলার শিকার হয়। বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তা যারা, আপনারা জানেন যে বাংলাদেশে যে জনসংখ্যা, সেখানে কিন্তু আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে 49, 51 বা অলমোস্ট 50-50, কিন্তু নারী উদ্যোক্তাদের যে সুযোগ সুবিধা আজকে ব্যাংকিং যে সেক্টরগুলো আপনার আছে, তারা কিন্তু তাদেরকে কোলাটেরালের আপনার ফাঁদে ফেলে কিন্তু তাদেরকে সহায়তা দিচ্ছে না। এবং সাথে সাথে যে বিষয়গুলো নীতিতে নিয়ে আসা দরকার, যদিও আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য সরকার একটা নীতি প্রণয়ন করেছেন, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন নাই। এবং আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে আমাদের যে ঋণ সহায়তা বা সরকারি যে সহযোগিতা, তার দেখা যাচ্ছে যে 80%ই যারা অ্যাকচুয়ালি সমাজে প্রতিষ্ঠিত, এবং যে কথাটি আমি বলতে চাই, যারা অ্যাকচুয়ালি ব্যাংকের টাকা নিয়ে সেই টাকাটুকু শিল্পে বিনিয়োগ না করে সেটাকে তারা কি করছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যদি আমরা এই ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা বা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে যারা পরিচালিত করে, তাদেরকে যদি আমরা এই সহায়তাগুলো সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আজকে বলছি যে আমাদের জিডিপিতে 25 থেকে 27% আমাদের আপনার অবদান, কিন্তু সেটা কিন্তু খুব সহজেই সেটা 60% বা 70% নিয়ে যায়। আপনি যদি উন্নত বিশ্বের দিকে আপনি দেখেন, সেখানে কিন্তু তাদের জিডিপির 60 থেকে 70% কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্প থেকে আসে। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা সেখানে এখনও যেতে পারি নাই। তার মূল কারণ হলো আমাদের নীতির এবং আমাদের যেই এই দেশের আপনার বৈষম্যর যেই শিকারটুকু, সেটা থেকে বেরিয়ে না আসতে পারলে এটা আমরা অর্জন করতে পারবো না। এবং আমরা যেটা আপনি বললেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আপনি এসডিজিতে আপনি যখন
আপনি কোয়ালিফাই করবেন, আমরা জানি যে 26 নভেম্বরে বাংলাদেশ যাচ্ছে গ্রাজুয়েশনে এলডিসিতে। তো সেখানে কিন্তু আমাদের এই শিল্প কিন্তু হোঁচট খাবে, অর্থাৎ আমাদের সেখানে বৈচিত্র্য নিয়ে আসতে হবে, ডাইভার্সিফিকেশন আমাদেরকে আসতে হবে, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু বিকল্প সৃষ্টি করতে হবে। কারণ বিকল্প যদি আমাদের সৃষ্টি না হয়, আপনারা জানেন যে এলডিসির কারণে কিন্তু আমরা উন্নত বিশ্বের সাথে আমাদের ট্যারিফ তখন বেড়ে যাবে, তখন প্রতিযোগিতাতে আমরা কিন্তু অনেক ব্যবসা আমরা হারাবো। তো এই ক্ষেত্রে যদি আমরা এলডিসিকে সাকসেসফুলি যদি আমাদের উত্তীর্ণ হতে হয়, তাহলে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে নীতি সহায়তা, ব্যাংকিং সহায়তা, রাষ্ট্রীয় অবকাঠামোগত সহায়তার মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাকে ধন্যবাদ। আতিকুর রহমান, আরেকটি প্রশ্ন। আমরা জানি যে গতকালকে আমাদের এসএমই দিবস পালিত হলো, যেটি 2017 সাল থেকে শুরু হয়েছিল। এই এসএমই দিবসটা জাতিসংঘ থেকে আসলে এটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং কতটা মানে ভালো দিক আনতে পারে বলে দেখেন, এটা কিন্তু আমাদের জাতিসংঘ কিন্তু ওনারা কিন্তু অনেক গবেষণা করে এই জিনিসগুলো করেন। আমাদের বাংলাদেশ আমরা হয়তো এই জিনিসটাকে ওইভাবে আমরা অবলোকন করি না, কিন্তু এই দিবসের মাধ্যমে উন্নত বিশ্ব কিন্তু তাদের যারা এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের তাদেরকে কিন্তু উৎসাহিত করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ, তাদেরকে বিভিন্ন ধরনের অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য আপনার মনোনয়ন দেওয়া হয়। এবং এসএমই দিবসে কিন্তু সারা বিশ্বে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি তাদেরকে বিভিন্ন ধরনের রিওয়ার্ডের ব্যবস্থা করা হয়। বাংলাদেশেও আমাদের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে এটা হয়, কিন্তু এটাকে যদি আমরা এই দিবসটাকে কেন্দ্র করে যদি আমরা আরও বেশি দেখেন, আজকে গতকালকে আপনার বিশ্ব এসএমই দিবস পালন হলো, কিন্তু সেটার কিন্তু আমরা ফোকাস আমরা করি নাই। আপনার দেখেন, আমাদের অন্তর্বর্তী সরকার কিন্তু এবার কিন্তু ওনারা অনেক বিষয়ে কাজ করছেন। আমাদের নারীদের জন্য একটা বিশাল মোটামুটি আমরা এটাকে বলতে পারি যে একটা ভালো উদ্যোগ, যে নারী উদ্যোক্তাদের জন্য প্রায় 1000 কোটি টাকার একটা বরাদ্দ ওনারা রেখেছেন জাতীয় বাজেটে। কিন্তু আমার যেই প্রশ্নটা হলো যে এসএমই ক্ষুদ্র এবং মাঝারিকে যদি আমরা আরও বেশি আমরা এটার সাথে আমরা ইনক্লুসিভ করতে পারি, তাহলে কি হবে? শিল্প উন্নত হবে, এবং তার সাথে সাথে দেশের অর্থনীতির যে গতিপথ, দেশের অর্থনীতিতে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা সম্ভব। এবং আমাদের যে কর্মসংস্থানের ক্ষেত্রে এসএমই একটা বিশাল আমাদের ভূমিকা রাখে। আমরা যদি এসএমইকে সঠিকভাবে আমরা নার্সিং করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যারা আমাদের আগামী প্রজন্ম, তারা কিন্তু চাকরির জন্য একটা বিশাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু উনি বলছেন যে আমাদের সন্তানদেরকে বলতে হবে যে আমি চাকরি চাই না, আমি উদ্যোক্তা হতে চাই। হ্যাঁ, তো এটার জন্য কিন্তু ক্ষুদ্র এবং মাঝারির কোনো বিকল্প নেই। কারণ একটি উদ্যোক্তা এসেই কিন্তু সে আপনার হেভি ইন্ডাস্ট্রিতে সে ইনভলভ হতে পারবে না, তাকে ক্ষুদ্র এবং মাঝারিতে থাকতে হবে। তো এটা একদম রাষ্ট্রীয় সকল পর্যায়ে আমার মনে হয় এটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি বলবো যে আপনাদেরও কিন্তু এর বাইরে না, আপনাদেরকেও কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আরও কীভাবে প্যাট্রোনাইজ করা যায়, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে কিভাবে আরও কানেক্টিভিটি করে, কিভাবে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করে এটাকে প্রসার করে দেশের অর্থনীতি। আপনাকে ধন্যবাদ আতিকুর রহমান। আমি যেতে চাই এস.এম. রাশেদুল ইসলাম আপনার কাছে। আমার প্রশ্ন, আমরা তো ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক কাজ করেছি, অনেক সমাবেশ হচ্ছে কিংবা অনেক দিবস পালিত হচ্ছে, তবুও দেখা যাচ্ছে যে আমাদের এই এসএমই খাতটা অনেকটা পিছিয়ে পড়ছে। তরুণ উদ্যোক্তারা হয়তো প্রাথমিক পুঁজির জন্য অনেকটা পিছিয়ে যাচ্ছে কিংবা সঠিক সিদ্ধান্তের জন্য পিছিয়ে যাচ্ছে। সেই সাথে আরেকটু যুক্ত করি, আমরা একটু আগেই আতিকুর রহমান ওনার কাছ থেকে শুনছিলাম যে এবারের নতুন অর্থ বছরের বাজেটে কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য প্রায় 1000 কোটি টাকার একটি ফান্ড বরাদ্দ করা হয়েছে। আসলে কি এই ফান্ড নারী উদ্যোক্তাদের জন্য কতটা ফলপ্রসূ হয়ে আনবে, বা সঠিক জায়গা কি এই ফান্ড কি ব্যবহৃত হবে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই প্রোগ্রামটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এসএমই খাত অবহেলিত, এটাকে কিন্তু এটার একটা পরিসংখ্যান দিয়ে বোঝা যায়। আপনি দেখেন যে বাংলাদেশের জিডিপির 25% হচ্ছে এসএমইর অবদান।
তার মানে কি সারা পৃথিবীতে আমরা দেখছি যে আপনি যদি চীনের কথা বলেন সেখানে 70 থেকে 80% এসএমই শিল্পের অবদান, বা ইন্ডিয়াতে প্রায় 60%। তার মানে কি আমাদের দেশে এসএমই খাত যে অবহেলিত সেটা কিন্তু এই পরিসংখ্যান দিয়ে আমরা স্পষ্টত বুঝতে পারি। আরেকটি জিনিস দেখেন, আমাদের সংবিধানের একটা মূলনীতিকে আমরা একটা সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার স্বপ্ন দেখি, বা আমাদের সংবিধানের সেই যে একটা স্বপ্ন কিন্তু আমরা এখনো পারি না। এবং আমি মনে করি যে টেকসই, এবং আপনারা আজকে এই এসএমই দিবস বলেন বা আজকে যে শিরোনামটি দিয়েছেন যে একটা টেকসই উন্নয়ন বলেন বা সাম্যভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, এটা কিন্তু এই আপনার এই এসএমই শিল্পের উন্নয়ন ছাড়া, এসএমই শিল্পের প্রকৃত মানে উন্নয়ন ছাড়া, প্রকৃত বিকাশ ছাড়া এটা সম্ভব নয়। আমরা গত 15 বছর যদি বলি, 15 বছর আমরা দেখেছি বাংলাদেশে একটা অলিগার্ক শ্রেণীর একটা অর্থনীতি তৈরি হয়েছিল, যার জন্যই কিন্তু বাংলাদেশে মূলত যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং একটা জুলাই বিপ্লব সংগঠিত হলো। তো এরপরে আমাদের স্বপ্নটা তো সবারই বেড়ে গেছে, এটা স্বাভাবিক, কারণ এখন আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন উনি কিন্তু একজন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের একটা স্বপ্নদ্রষ্টা, উনি সারা পৃথিবীতে এটা নিয়ে কথা বলেন। আর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের একমাত্র উপায় হচ্ছে, কার্যকর উপায় হচ্ছে এসএমইতে, কারণ আপনি চাইলেই কিন্তু বড় ইন্ডাস্ট্রি করা সম্ভব না, কিন্তু ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র মানে শিল্প উদ্যোক্তা তৈরি করা সম্ভব। তো আমি আতিক ভাই অনেক কথা বলেছে, এর সঙ্গে একটু যোগ করতে চাই এভাবে যে শুধু নীতি প্রণয়ন করলে হবে না। উনি যেমনটি বলছেন যে নীতির এখানে অনেক সময় দেখা যায় পলিসির সমস্যা থাকে। হ্যাঁ, বাংলাদেশে আমরা দেখি যে যারা ইনফ্লুয়েন্স করার যাদের ক্ষমতা আছে তারাই পলিসিটিকে তাদের পক্ষে নেওয়ার এক ধরনের টেন্ডেন্সি এবং সেভাবে পলিসি হয়, এটা সত্য। হয়তো যারা প্রান্তিক পর্যায়ের যারা হচ্ছে ছোট ব্যবসা করছেন, ছোট উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন, তারা আসলে রাষ্ট্রের বড় পর্যায়ে গিয়ে এভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন না। তা আমি বলছি যে বর্তমান পর্যায়ে আমরা তো একটা শুভ সূচনা দেখতে চাই, আমরা একটা পরিবর্তনের একটা আশা নিয়েই তো আমাদের এই জুলাই বিপ্লবটি সংগঠিত হয়েছিল। এই জন্যই বলবো যে শুধু হচ্ছে যে আইনগত পরিবর্তন না, মানে নীতির পরিবর্তন না, সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। আপনি যেটি বলছিলেন যে বাজেটে এবার 1000 কোটি টাকার একটা ফান্ড রাখা হয়েছে নারী উদ্যোক্তাদের জন্য, এবং অধিকাংশ নারী উদ্যোক্তা তো আসলে এসএমই উদ্যোক্তাই আর কি। এই ফান্ডটা আসলে প্রকৃতপক্ষে যারা এসএমই উদ্যোক্তা নারীদের মধ্যে তারা আসলে এই ফান্ডটি পাবে কিনা, এটা কিন্তু বড় প্রশ্ন। এবং বাংলাদেশে কিন্তু এর মধ্যে আরেকটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তাদের কিন্তু ঋণ পেতে অনেকটা সহজলভ্য নয়। তাদের জন্য দেখা যাচ্ছে যে হয়তো বাবা কিংবা স্বামী বা বড় একটি জামানতের একটি বিষয় আসে, কিন্তু সব ক্ষেত্রে তো সম্ভব না। একজন নারী উদ্যোক্তা হয়তো সে আনম্যারিড, তার স্বামী নেই, কিংবা তার বাবা বেঁচে নেই, কিংবা বেঁচে থাকলে হয়তো রিটায়ার্ড, সে হয়তো ওরকম কিছু করছেন না। তাহলে এক্ষেত্রে এই ফান্ড কি আপনি যে নারী উদ্যোক্তাদের কথা বলছেন, শুধু নারী উদ্যোক্তা না, আমি বলবো যে যারা এসএমই উদ্যোক্তা ছোট, মানে এসএমইর ভিতরে তো আবার ভাগ আছে, আমি বলছি একেবারে যারা ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র উদ্যোক্তা, এদের শুধু নারী, এদের সবার ক্ষেত্রেই কিন্তু এই যে ঋণ পাওয়া, এটা আসলে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়াটা আসলে কিন্তু কঠিন, এবং সেটা খুবই সহজলভ্য একেবারেই না। আমি বলছি যে এই জায়গাগুলোতে আমাদের মনে হয় কাজ করতে হবে। শুধু হচ্ছে আপনি ঋণ পেয়ে গেল এটিও না, আমার মনে হয় আমাদের যারা এসএমই উদ্যোক্তা এদের ভিতরে কিন্তু ফিনান্সিয়াল যে লিটারেসি এটার একটা অভাব রয়েছে। মানে আমি বলছি যে ব্যাংকের যেমন একটি ব্যাংক যেমন ঋণ দিচ্ছে না, আবার যারা এসএমই উদ্যোক্তা তাদেরও কিছু প্রবলেম, দ্যাট মিনস আমি বলছি তাদের প্রপার অ্যাওয়ারনেস নাই, তারপরে তারা একটা ডকুমেন্টেশন, একটা বিজনেস হাউসে যে ডকুমেন্টেশন দরকার হয় সেটিও তারা হয়তো ঠিকঠাক মতো করতে পারেন না, যার জন্য আমাদের যে অ্যাওয়ারনেস নাই বলেই কিন্তু জাতিসংঘ একটা মানে এই যে এসএমই উদ্যোক্তাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কিন্তু দিবসটি তারা ঘোষণা করেছে, গতকাল যে দিবসটি পালিত হয়েছে। আমি বলবো যে এই যে যেমন আতিক ভাইদের মতো যারা হচ্ছে চেম্বারগুলোতে কাজ করছেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব কি, যারা এসএমই শিল্প উদ্যোক্তা তাদের অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসের জায়গাটা তৈরি করে। যেমন আপনি কিন্তু জানেন যে প্রত্যেকটা ব্যাংকে একটা এসএমই ডেস্ক আছে, বা হচ্ছে আপনার এসএমইদের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও কিছু ফান্ড আছে, তারপরে এসএমই যে ফাউন্ডেশন আছে তাদেরও কিছু অ্যাক্টিভিটিস আছে, আপনি জানেন। আমি বলছি যে ওভারঅল এই যে দেশের মধ্যে তাদের কী কী সুবিধা আছে, এই অ্যাওয়ারনেসগুলো তাদের জন্য কিন্তু দরকার। সেই অ্যাওয়ারনেসগুলো তৈরি করতে হবে, সেটার জন্য শুধু সরকার না, আমি বলবো যারা এরকম চেম্বারগুলোর দায়িত্ব আছে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি, আপনি দেখেছেন যে গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা সোশ্যাল বিজনেস ডের উদ্বোধন করেছে সাভারে। উনি ওখানে একটি চমৎকার কথা বলেছেন যে তরুণদের প্রতি উনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, এই পৃথিবীকে আমরা বদলে দিতে চাই, আপনারা স্বপ্ন দেখুন এবং আপনারা মানে কল্পনা করুন, সেই স্বপ্নটাকে আপনি ক্ষুদ্র আকারে কোনো কিছু তৈরির চেষ্টা করুন, একটা ব্যবসা করার চেষ্টা করুন, এবং আপনি চাকরির পেছনে ছোটেন না। তাহলেই আমরা একটা টেকসই অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো এবং আমরা পুরো পৃথিবীকে বদলে দিতে পারবো। আমরা
একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাও আপনি বলতে যে আমরা যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু দেখেন স্বাস্থ্য সেবা খাতের অবস্থা খুবই খারাপ, সেই জায়গাতে উনি বলছেন যে আসুন আমরা একটা সোশ্যাল বিজনেস আমরা ছোট ছোট করে শুরু করি না, তাহলে কিন্তু আমি বলছি যে তরুণদের কিন্তু এগিয়ে আসতে হবে। আমি যে ফিনান্সিয়াল লিটারেচির অভাবের কথা বলছিলাম, বাংলাদেশে যারা এসএমই উদ্যোক্তা তাদের মধ্যে ফিনান্সিয়াল লিটারেচি আছে, কিন্তু আমাদের যারা গ্র্যাজুয়েট যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন যারা তরুণ তারা যদি এই এসএমইতে এগিয়ে আসে তাহলে কিন্তু এই ফিনান্সিয়াল লিটারেচির অভাব থাকে না। এবং আমরা দেখেন যে আগামীতে আতিক ভাই যেটি বলছিলেন যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি, সেখানে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, এই জন্য আমাদের এসএমইতে তরুণদের এগিয়ে আসতে হবে। আমি বলবো যে ওভারঅল শুধু মানে সরকার না, এই যে তরুণদের এগিয়ে আসার মাধ্যমে এই এসএমই শিল্পের এক ধরনের নতুন যাত্রা শুরু হতে পারে এবং সেটি এখন দরকার। আপনাকে ধন্যবাদ রাশেদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে যেতে চাই জনাব আতিকুর রহমান আপনার কাছে। এই মুহূর্তে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে এসএমই খাতে দেখা যাচ্ছে নতুন উদ্যোক্তারা অনেকটা মানে রপ্তানির দিকে ঝুঁকতে চাচ্ছেন, কিন্তু এই জায়গাটা অনেকটা তাদের জন্য সহজ নয়। এবং প্রথম যে বিষয়টিতে তারা চ্যালেঞ্জ ফিল করেন সেটা হচ্ছে কি বিষয় নিয়ে, কোন পণ্যটি নিয়ে তারা শুরু করবেন এবং কিভাবে রপ্তানি করবেন। তাদের জন্য এটি যেমন একটু দুষ্কর হয়ে যাচ্ছে। সেই সাথে আমরা জানি যে ইন্ডিয়া 3 ধাপে নিষেধাজ্ঞা জারি করেছে রপ্তানিতে। রিসেন্টলি যেটা হয়েছে যে জুটের উপর তাদের স্থলবন্দর দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, একটি সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু ছোট যারা এসএমই বা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তাদের জন্য এই জুট নিয়ে কাজ করা এবং রপ্তানি করা, পার্শ্ববর্তী দেশে রপ্তানি করাটা অনেকটা চ্যালেঞ্জের বিষয়। এক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের এই ভারতের সাথে আমাদের এই রপ্তানি নিয়ে সবসময় একটা টানাপোড়া, অ্যান্টি ডাম্পিং একটা আমাদের বিষয় ছিল, যেটা তারা আমাদেরকে দীর্ঘদিন এটা দিয়ে হয়রানি করছে। এখন লাস্টলি গতকালকে যে সার্কুলার আসলো যে তারা কোনো স্থলবন্দর দিয়ে কোনো আপনার রপ্তানি পণ্য যেতে পারবে না, এতে আমাদের ক্ষুদ্র যারা উদ্যোক্তা বা মাঝারি তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদেরকে কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় এই প্রতিবন্ধকতা, আমি এখান থেকে একটা পজিটিভ নিতে চাই, সেটা হলো আমাদের এই কাঁচা পাটকে যদি আমরা রপ্তানি না করে যদি আমরা এটাকে যদি আমরা ডাইভার্সিফিকেশন করে যদি আমরা অন্য, আপনারা জানেন যে জুটের কিন্তু একটা বিশাল আপনার মার্কেট সারা ওয়ার্ল্ডে এখন সৃষ্টি হয়েছে। কারণ আপনি জানেন যে আমাদের বিশেষ করে পরিবেশের জন্য যেটা পরিবেশের জন্য হার্মফুল যে আপনার শিল্প অনেকগুলি পণ্য আছে যেগুলোকে এখন বিশ্বের অনেক জায়গায় কিন্তু সেগুলো তারা প্রত্যাখ্যান করছে এবং তারা আপনার ইকো ফ্রেন্ডলি বা গ্রিন যে শিল্প, বিশেষ করে আমাদের জুট, এটার কিন্তু একটা বিশাল অপার সম্ভাবনা সারা বিশ্বে দেখা দিয়েছে। এখন আমাদের কিন্তু এই যেই বিষয়গুলোকে নিয়ে ইন্ডিয়াতে আমাদের রেস্ট্রিকশন দিয়েছে সেটা হলো তারা আমাদের অর্থনীতিকে স্থবির করে দিতে চায়। কিন্তু আমার মানে যেটা আমি আমার উদ্যোক্তাদেরকে বলবো যে আপনারা এখান থেকে আপনারা অন্য ডেস্টিনেশন আমাদের এখন সৃষ্টি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার কাজ করছেন। আমরা কিন্তু শুধু একটা দেশকে টার্গেট করে যদি কোনো লোক ব্যবসা করে তাহলে কিন্তু এই প্রতিবন্ধকতাটা তার আসবেই। এই জন্য বিকল্প আমাদের এখন সৃষ্টি করতে হবে এবং বিকল্প সৃষ্টি করার জন্য আমাদের যেই আপনার মিশনগুলো আছে যেখানে কমার্শিয়াল কাউন্সিলরা কাজ করে, আমি কমার্স মিনিস্ট্রিকে কিন্তু দীর্ঘদিন আমরা ফেডারেশন থেকে বিসিসিআই থেকে আমরা বলে আসছিলাম যে আপনারা কমার্স ক্যাডার সৃষ্টি করেন, অর্থাৎ আপনার যদি এই আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলর যারা হবে তারা যদি বিজনেস সম্পর্কে তাদের ধারণা থাকে তাহলে কিন্তু তারা আমাদের বিজনেসকে এক্সপ্লোর করতে পারবে এবং আমাদের এই যে এখন আমাদের যে আমাদের উপর একটা মরার উপর খাড়ার মতো অবস্থা, এমনিই দেশের অর্থনীতি আপনার জানেন যে বিগত যে 15 বছরে এটা একটা তলানিতে চলে আসছে, সেখান থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা একটু এগিয়ে যাচ্ছি। সেখানে এখন এ ধরনের একটি নিষেধাজ্ঞা যেটা সত্যি আমরা বিশেষ করে আমাদের জুট সেক্টর, আপনারা জানেন যে আমাদের $1 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করে থাকি। সেখানে ইন্ডিয়া কিন্তু আমাদের একটা বড় মার্কেট ছিল, আর সেখানে কিন্তু আমাদের এই রপ্তানিতে একটা প্রভাব পড়বে।
তো সেটাকে এখন আমাদের আপনার অন্য উন্নত দেশের দিকে এবং পার্শ্ববর্তী ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে সকল দেশ আমাদের কাছ থেকে আপনার এই পাট পণ্য বিভিন্ন ডাইভার্সিফাইড যে প্রোডাক্টগুলো নেয়, সেখানে আমাদের জোর দিতে হয়। এবং সবচেয়ে বড় আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো আমাদের কিন্তু ডিজাইনিংয়ে খুবই বড় প্রবলেম, প্রশিক্ষণের অনেক সমস্যা। অর্থাৎ আমরা বিশ্বমানের যদি পণ্য আমরা তৈরি করতে না পারি, যেটা আমাদের গার্মেন্ট সেক্টর আরএমজি সেক্টরে কিন্তু আমরা বিশ্বর 2 নম্বরে আমরা, তো সেখানে কিন্তু আমরা প্রতিযোগিতা করে এখন আমরা একটা পর্যায়ে আসছি। দেখা যাচ্ছে যে জুট বাজার কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা পিছিয়ে আছে। আমাদের এর পিছনে মূল কারণ হলো এখন নতুন করে নিষেধাজ্ঞা কি জুট মিলসে আরো অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিনা? ক্ষতির তো কিছু কারণ হবে, কিন্তু সেটা থেকে আমাদের বের হইতে হবে। এবং আমাদের দেশে আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু আপনার পাট পণ্য নিয়ে যে একটা আইন ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট হয়েছিল, সেটার কিন্তু আপনার এখন পর্যন্ত সেটার বাস্তবায়ন নাই। আপনি যখন দেশে আমার এই পণ্যটির দেশে কিন্তু একটা বিশাল বাজার আছে। আমরা দেখেন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা পলিথিন আপনার বন্ধ করার জন্য নানান ধরনের উদ্যোগ নিয়েছেন। আমাদের সুপারমার্কেটে আমিও সবগুলো ইয়েতেই ছিলাম, কিন্তু এটা বাস্তবায়ন এবং বিকল্প এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ তৈরি ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে। আমি বলবো যে এটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এবং ইন্ডিয়ার সাথে আমাদের অবশ্যই কূটনীতিক চ্যানেলে বাণিজ্য মন্ত্রণালয় এর আগেও তারা আমাদের অনেক বিষয়ে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এবারও আমার মনে হয় সে বিষয়ে মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেবে। সরকারি পর্যায়ে আমাদের অন্তর্বর্তী সরকার হার্ডলি কাজ করছেন। কিন্তু আমি আমার উদ্যোক্তাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হলো আমাদেরকে কিন্তু নিজেদেরকে এখন বিশ্বমানের পণ্য তৈরি করতে হবে। এই বিশ্বমানের পণ্য তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, অর্থাৎ আমাদেরকে স্কিল হতে হবে। আমরা যখন আপনার এই গ্লাসটা এই প্যাটার্নের আছে, যখন এটাকে আমরা জুট দিয়ে করব, এটার সাথে যখন আমরা আমাদের শাইনিংয়ে ভালো করে আসব, আমরা যখন আপনার যখন নকশা তৈরি করব, সেখানে যখন নতুন নতুন ভাবনাগুলো আসবে, নতুন নতুন জিনিসগুলো আসবে, তখন কিন্তু আমরা একমুখী আর হতে হবে না। আর আমার কাঁচাপাট রপ্তানি আমাদের যতটুকু হয় ততটুকু যদি আমরা দেশে এটাকে যদি ডাইভার্সিফিকেশনের জন্য আমরা এই দেশেই আমরা বহুমুখী পণ্যগুলো আমরা করতে পারি, সেটা কিন্তু আমরা অন্য জায়গায় আতিকুর রহমান, জুট নিয়ে কাজ করতে গেলে ডাইভার্সিফিকেশনে কিন্তু দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ কিংবা খরচটা আমাদের অনেক বেশি উন্নত প্রযুক্তির কারণে। সেক্ষেত্রে এটি একটি ব্যয়বহুল একটি পণ্য হিসাবে আমাদের দেশীয় পণ্য, কিন্তু দেখা যাচ্ছে এটি বেশ মানে ব্যয়বহুল হয়ে যায় আমাদের দেশের জন্য, যেটা হচ্ছে অল্টারনেটিভ অন্য অপশনগুলো। দেখেন আমাদের এই পাটটা, এই বাংলাদেশের পাট হলো সোনালী আঁশ, এটা বিশ্বের সবচেয়ে সমাদৃত এবং সবচেয়ে ভালো ফাইবার হলো আমাদের এটা। আমাদের এই জিনিসটা নিয়ে কিন্তু ইন্ডিয়া কিন্তু তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট দিয়ে এই পণ্য বহুমুখী পণ্য করে কিন্তু তারা মেড ইন ইন্ডিয়া করে কিন্তু সারা বিশ্বে তারা কিন্তু আমাদের দেশে এই আমাদেরকে যেটা করতে হবে পণ্যটাকে সহজলভ্য করা যায় কিভাবে? সহজলভ্য আমাদের প্রযুক্তি নিয়ে আসতে হবে। অর্থাৎ উন্নত প্রযুক্তির ক্ষেত্রে তো আমি বারবার একটা কথা বলছি, এই ক্ষেত্রে সরকারকে সুনির্দিষ্টভাবে আমাদের মিলগুলোকে আধুনিকায়ন করতে হবে, আমাদের উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল খুব স্বল্প আকারে করছেন। তারপরে আমাদের জুট ডাইভার্সিটি প্রমোশন সেন্টার তারা করছেন, এসএমই ফাউন্ডেশন করছেন, কিন্তু এটা আরো ব্যাপকতা বাড়িয়ে দিতে হবে জেলা পর্যায়ে। অন্য একটি বিষয়ে প্রশ্ন করছি, আমরা রপ্তানি নিয়ে কথা বলছিলাম। রপ্তানিতে যখন কোনো উদ্যোক্তা রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে ক্ষুদ্র বা মাঝারি শিল্প উদ্যোক্তা ওনারা কিন্তু ফেস করেন এলসি কিংবা টিটি নিয়ে ফেস করেন, কিংবা দেখা যাচ্ছে তারা বুঝতে পারেন না তারা আসলে কোন পণ্যটি নিয়ে রপ্তানি বাজারে তিনি নামবেন। এই বিষয়টি একজন উন্নত উদ্যোক্তার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলি, আমার রাশেদ ভাইয়ের কথাটার সাথে আমি একটু নিয়ে আসি, যেটা হলো আমাদেরকে কিন্তু লিটারেট হতে হবে, আমাদেরকে জানতে হবে। এর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আপনি একজন ব্যবসায়ী যখন সে ব্যবসা শুরু করবে, প্রথম হলো তাকে টার্গেট করতে হবে সে কি অ্যাগ্রোতে ব্যবসা করবে, সে কি জুটে ব্যবসা করবে, সে কি গার্মেন্টসে ব্যবসা করবে, নাকি সে লাইট ইঞ্জিনিয়ারিং করবে, নাকি ইনফরমেশন টেকনোলজি। এটা তো সিদ্ধান্ত প্রত্যেকটার যার যার তার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তার সাথে সাথে সে কিভাবে এক্সপোর্ট করবে, সে কিভাবে এলসি ওপেন করবে, সে কিভাবে ইআরসি করবে, আইআরসি করবে, সে কিভাবে ব্যাংকে আপনার এলসি ওপেন করবে বা সে টিটি নিয়ে আসবে,
এই লিটারেসিগুলো যখন তার জানা থাকবে তখন কিন্তু তার জন্য এটা সহজ হবে। এবং আমরা কিন্তু ফেডারেশন থেকে আমাদের ঢাকা চেম্বার কিন্তু এ ধরনের অনেকগুলি প্রশিক্ষণ করায়। আমাদের এটাপ থেকে আমরা টিকেটিং লাইনে যারা ব্যবসা করে তাদেরকে আমরা প্রশিক্ষণ করাই। আমাদের বিজিএমই থেকে আমরা কিন্তু এই যারা জুট সেক্টর নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু আমরা সেই প্রশিক্ষণ। আপনাকে ধন্যবাদ আতিকুর রহমান। আমি যেতে চাই রাশিদুল ইসলাম আপনার কাছে। আমরা একটু আগেই কথা বলছিলাম প্রশিক্ষণের কথা। একজন সফল উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এটি শুরু হতে পারে আমাদের একাডেমিক লেভেল থেকে, যেটি আসলে আমাদের একাডেমিক লেভেলে কোনো কারিগরি শিক্ষার প্রশিক্ষণ হয়তো আছে, সেটা আলাদাভাবে করা হয়, কিন্তু সাধারণ যে শিক্ষা সেই শিক্ষাতে হয়তো আমাদের কারিগরি শিক্ষার অনেকটা অভাব রয়েছে। সেই সাথে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, দেখা যায় একজন নতুন উদ্যোক্তা হয়তো তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, হয়তো তিনি অভিজ্ঞ এবং দক্ষ, কিন্তু দেখা যাচ্ছে যে তার যখন শুরু করতে চান তখন নানা বাধার সম্মুখীন, বিভিন্ন জায়গা থেকে অনুমোদনের বিষয় থাকে। এবং আমি একটু আগে বলছিলাম এলসিটিটি করতে তার অনেক বেগ পেতে হয়, হয় এই ব্যাংকে হবে তো ওই ব্যাংকে হবে না, এখানে যেতে হবে তো ওখানে যেতে হবে, এই ধরনের নানামুখী বাধাগ্রস্তের ফলে কিন্তু অনেক উদ্যোক্তা পিছিয়ে পড়েন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আমাদের আছেই যে আমলাতান্ত্রিক যে জটিলতা, যেটি যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নেওয়া। আমি শুরুতে যেটি বলছিলাম যে এটা কিন্তু বাংলাদেশে ওভারঅল সব ব্যবসায়ীর জন্য এটা একটি চ্যালেঞ্জের কাজ। আপনি দেখবেন যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী না, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এগুলো এক ধরনের সমস্যা ফেস করতে হয়। এবং এই যে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে যে এক ধরনের প্রোঅ্যাক্টিভ যে উদ্যোগ থাকার দরকার, যে আপনি শুধু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করলেন এটা না, আপনার হচ্ছে দেশপ্রেমের জায়গা থেকে কাজ করা। যে আমি একটা যিনি কমার্স মিনিস্ট্রিতে আছেন বা যিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন বা যিনি ব্যাংকার, তাদের যে একটা ব্যবসার কাজটাকে সহজ করে। আমরা সব বারবার বলি যে ইজ অফ ডুইং বিজনেস, এটা আমাদের তো আপনি জানেন যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক যখন এই সূচকগুলো দেওয়া হতো, এখন ওয়ার্ল্ড ব্যাংকের এই সূচকটা দেওয়া বন্ধ আছে, তখন কিন্তু আমরা একদম সব দেশের পিছনের দিকে ছিলাম। বিকজ আমরা আমাদের এই জায়গাগুলো সত্যিকার অর্থে আমাদের সরকারি কর্মকর্তাদের এই যে দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি যেটা, এটি পরিবর্তন করতে হবে। এবং আমি এই একটি কথা বারবার বলি যে আমরা একটা জুলাই বিপ্লবের পর আমরা একটা শুভ সূচনা দেখতে যাই এইগুলোতে। আর আপনি যাই বলেন না কেন, আমাদের এই মুহূর্তে যে সবচেয়ে যে চ্যালেঞ্জ রয়েছে, যে ধরুন যে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা মূল্যস্ফীতির একটা চ্যালেঞ্জ, এবং আমাদের একটা হচ্ছে সাম্য অর্থনীতির চ্যালেঞ্জ, যে সবাই যাতে এই অর্থনীতি থেকে সুফল ভোগ করতে পারে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আজকে যে আমরা যে আলোচনা করছি, এসএমই শিল্পকে অবশ্যই বিকাশ ঘটাতে হবে। এসএমই শিল্পের বিকাশ ঘটাতে হলে এই যে আমরা আমলাতান্ত্রিক জটিলতার জায়গা থেকে চলে আসতে হবে। আর আমি বলি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি গতকাল আসলে চমৎকার একটি বক্তৃতা দিয়েছেন, যেখানে সারা বাংলাদেশে যত বাইরের ডিপ্লোম্যাট রয়েছেন ওনারাও, গতকাল আমি 2জন ডিপ্লোম্যাটের সাথে কথা বলছিলাম, ওরা খুব বললো যে খুবই চমৎকার একটা বক্তৃতা, কিন্তু বাংলাদেশে কি এটা কতটুকু কার্যকর হয় বা আসলে এটা আমরা অনুসরণ করি কিনা। তা আমার মনে হয় এইসব জায়গায় থেকে বের হয়ে আসতে হবে। আর একটি দেখেন, আমি একটি বিষয় বলতে চাই যেটা আতিক ভাই আলোচনায় আনেননি, যে এসএমই একজন শিল্প উদ্যোক্তার কিন্তু মার্কেট অ্যাক্সেসটাও তার জন্য কিন্তু খুব কঠিন। আপনি দেখেন, যদি আপনি আড়ংয়ের একটা মডেল দেখেন, যে আড়ংয়ে দেখবেন যে অনেক সুন্দর পাঞ্জাবি আছে বা অনেক নানা পণ্য তারা, এটা কিন্তু অনেক ছোট ছোট উদ্যোক্তাদের কাছ থেকে তারা নিয়ে আসছে। আমরা বলছি যে এই মডেলগুলো আরও মডেল দাঁড় করাতে এবং মার্কেট অ্যাক্সেসটা তাদের জন্য কিন্তু সহজ করে দিতে হবে। আর আমি বলবো না যে প্রাণ হচ্ছে তারা অনেক পণ্য নিয়ে বাজারে আছে এই জন্য প্রাণকে দোষারোপ করবো না, কিন্তু আমি বলছি যে সরকার কিন্তু এই জায়গায় সরকারের পলিসি কি হবে, যে আপনার বড় একটা প্রতিষ্ঠান বা বড় একটা কর্পোরেট প্রতিষ্ঠান যদি যেন এসএমইদের যে সুযোগ সুবিধা এটা যেন ভাগিয়ে না নেয়। এরকম অনেক টেন্ডেন্সি আমরা দেখি যে আপনি প্রাণ যদি হচ্ছে সব বিজনেস শুরু করে ধরুন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এসএমই একজন যে সাথে তার মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। এই জন্য এই জায়গায় তো সরকার কাজ করবে। এই জায়গাগুলো আমাদের কিন্তু একেবারে সাপ্লাই চেইনটাকে ঠিকঠাক রাখতে হবে, যে একজন এসএমই শিল্প উদ্যোক্তার জন্য তার মার্কেট অ্যাক্সেস পাই। আমি আরেকটি বিষয় আপনি বলতে চাই যে গত সময়ে আমরা দেখেছি যে আমাদের দেশের বিশেষ করে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, আতিক ভাই তার বক্তৃতার শুরুতে আলোচনার শুরুতে বলছিলেন যে বড় যারা ব্যবসায়ী তারা টাকা নিয়ে ভেঙে গেছে দ্যাট মিনস তারা টাকা পাচার করেছে, দেশের বাইরে চলে গেছে। এটা তো খুবই দুঃখজনক। এবং আমরা যদি এই যে টাকা ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে বিগত সময়ে, যেমন আপনি ইসলামী ব্যাংক থেকে বলা হচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা বের হয়ে গেছে, এটার যদি একটা 10% টাকাও যদি এসএমই শিল্পে আসতো তাহলে নিশ্চয়ই আমাদের অর্থনীতির এই দুরবস্থা তৈরি হতো না। তো আমরা একেবারে দেশের এক নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের
পুরো মানে ফিনান্সের যে একটা ইকোসিস্টেম আছে এই জায়গায় জন্য এই জিনিসগুলোকে আবার জন্য পুনর্ভাবনা আনা হয়, যে একেবারে ওই বড় যারা তাদেরকে লোন দিয়ে দিলাম বা হচ্ছে টাকা বের হয়ে গেল, যে সত্যিকার অর্থে শিল্প উন্নয়নে কাজে লাগবে। আপনি একটি নারী উদ্যোক্তাদের কথা বলছিলেন যে তাদের অনেক সময় বিশ্বাস করে ফাইন্যান্স করতে চায় না, যে ভরসা পায় না যে তারা আসলে ইয়ে করবে না। আমি বলবো যে ব্যাংক থেকেও একটা মনিটরিং করার বিষয় থাকে, তারা এটা আরও যাচাই বাছাই করুক। ছোট ছোট উদ্যোক্তাদের দিকে তারা, কিছু ব্যাংক আছে কিন্তু যে আছে তারা একটু উদারভাবে দেখে, কিন্তু সব ব্যাংকেই যে উদারভাবে দেখার একটা বিষয় ছোট ছোট শিল্পোদ্যোগের ক্ষেত্রে এই জায়গায় আরেকটু এগিয়ে আসতে হবে। আপনাকে ধন্যবাদ রাশেদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবারও ফিরবো আলোচনায়। এই মুহূর্তে আমি আবারও যেতে চাই আতিকুর রহমান আপনার কাছে আমার শেষ প্রশ্ন স্বল্প পরিসরে জানবো, সেটাই হচ্ছে যে আসলে আমাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্পকে আমরা যদি আরো স্টাবলিশ করতে চাই, আরো শক্ত একটি কাঠামোতে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এবং সেই সাথে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলো এসএমই নিয়ে কাজ করছেন, এইসব অ্যাসোসিয়েশন এবং এই চেম্বারগুলো আসলে কিভাবে উদ্যোগ নিতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কিন্তু অ্যাসোসিয়েশনগুলো আছে। বাংলাদেশে এই মুহূর্তে 419টা অ্যাসোসিয়েশন আছে আপনার, সব সেক্টর মিলে আপনার 88টি চেম্বার আছে। দেখেন, আমাদের উদ্যোক্তা তৈরিতে কিন্তু এই অ্যাসোসিয়েশন চেম্বার, বিশেষ করে আমাদের যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, গত 15 বছরে এই সংগঠনটি একেবারেই কোনো কাজ করে নাই। এটা একটা ঠুটো জঘন্য ছিল, এটা সরকারের আপনার মেসেজ আপনার করতো, কিন্তু এই আমাদের ব্যবসায়ীদের কথাটার বলার কথা ছিল এই ফেডারেশনের। আমরা যখন এই জুলাই বিপ্লবের পর আমরা কিন্তু বলছি যে এভাবে এই ফেডারেশন চলতে পারে না। কারণ হলো আমার জুট সেক্টরে 8টা অ্যাসোসিয়েশন আছে। এই 8টা অ্যাসোসিয়েশনও যদি তাদের দায়িত্বটুকু পালন করে, মানে তাদের সদস্যদেরকে তারা যদি লিটারেট করে, তাদের সদস্যদের যদি তারা প্রশিক্ষণ দেয়, তাদের সদস্যকে যদি ওই সকল এলাকাতে, যে সকল এলাকাতে যেই শিল্পটা আপনার প্রসারিত হবে সেখানে কাজ করে, তাহলে কিন্তু উদ্যোক্তারা এই প্রবলেমগুলো পড়ে না। আর আপনার এই ফেডারেশন এর সাথে অ্যাসোসিয়েশনের একটা কানেক্টিভিটি থাকতে হবে। আমরা কি করি, আমরা গুটি কয়েক আপনার অ্যাসোসিয়েশন, তারা কিন্তু ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে। আতিকুর রহমান, আপনি দায়বদ্ধতার কথা বলছিলেন বিভিন্ন অ্যাসোসিয়েশনের, সেক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে দেখা যাচ্ছে আমার দেশের পণ্য, আমাদের এই পাশের পণ্য দেখা যাচ্ছে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক বর্ডারের ওই পাশেই আমার দেশের পণ্য নিয়ে বিভিন্ন মিলস কারখানা। দেখেন, আমি এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। দেখেন, এটা দায়বদ্ধতা এক হলো নীতির বিষয় আছে, আর একটি হলো নৈতিকতা। দেখেন, আমি আমার সোনালী আঁশ, এটাকে অবশ্যই আমরা রপ্তানি করব, কিন্তু দেশের চাহিদাকে পূর্ণ করে তারপরে আমাদেরকে অন্য দেশে যেতে হবে। দেখেন, আমাদের বিগত স্বাধীনতার পর কি হলো, আমাদের সকল ধরনের যে সকল বিজিএমসির যে সকল মিল কারখানা ছিল সবগুলো কি করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এই বন্ধ করার এটার পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র লিপ্ত। আমাদের দেশের, বাংলাদেশের মিলগুলো বন্ধ হলো, আর আমার পার্শ্ববর্তী দেশে কিন্তু নতুন নতুন মিল তৈরি হচ্ছে, আধুনিক মিল তৈরি হচ্ছে। তাহলে কি হলো, আমাদের কিন্তু কর্মসংস্থান থেকেও আমার লক্ষ লক্ষ লোক আমার কি বেকার হয়ে যাচ্ছে। ওইদিকে কি হচ্ছে, আমরা আমাদের যে অত কষ্ট করে এত সুন্দর পাট আমরা তুলে দিচ্ছি আরেকজনের হাতে। আমরা এখানে ডাইভার্সিফাইডে কোনো গুরুত্ব না দিয়ে, আমরা এই পণ্য তৈরি না করে আমরা কি করছি, আমরা অন্যদেরকে আমরা সহযোগিতা করতেছি। তা আমার যেটা প্রশ্ন, যে বেসরকারিভাবে যেভাবে আপনার এই আমাদের মিল কারখানাগুলো অনেক স্ট্রাগল করে চলছে, এটাকে সরকারিভাবেও অ্যাটলিস্ট প্রশিক্ষণটা যদি সরকার আপনার করে, যে এই বছর 1 লক্ষ লোককে জুট সেক্টরে প্রশিক্ষণ দিবে সরকার তার নিজ অর্থায়নে, তখন কিন্তু আমার এই পাট কিন্তু আমার দেশেই উৎপাদন হবে, এই পাট দিয়ে দেশেই পণ্য তৈরি হবে, এবং এটা আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্টের কিন্তু আপনার এলডিসির পরে কিন্তু যে প্রণোদনা এক্সপোর্টে আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেখানেও আমার একটি প্রশ্ন আছে, যে আপনি যদি এখনই এই আপনার নগদ সহায়তাটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু অনেক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বন্ধ হয়ে যাবে। তাই এটার জন্য বিকল্প আমাদের খুঁজতে হবে, যে কিভাবে, হ্যাঁ আমরা জানি যে আমাদের উন্নয়নশীল দেশে আমাদের অনেকগুলি প্রস্তুতির বিষয় আছে, কিন্তু সেখানে অ্যাটলিস্ট
এটাকে টোটালি বন্ধ না করে দিয়ে বিকল্প কিভাবে সহায়তা করা যায় সেই খাতগুলো সৃষ্টি আপনাকে করতে ধন্যবাদ হবে। আতিকুর রহমান। আমি যেতে চাই রাশিদুল ইসলাম আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে আসলে আমাদের যে এসএমই খাত আপনি প্রথমে শুরুতে বলছিলেন অনেকটা পিছিয়ে রয়েছে, এটি এগিয়ে নিতে আসলে আমাদের প্রধান কোন কোন বিষয়গুলোতে আসলে প্রথমেই ফোকাস করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমরা যে আলোচনাটি করছিলাম, যে আপনিও যেটি বলছিলেন যে ফাইন্যান্স তো ডেফিনেটলি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমি বলবো যে একটা এসএমই শিল্প উদ্যোক্তাদের জন্য একটা ইকোসিস্টেম মতো করা উচিত, যেখানে আপনার তারা ফাইন্যান্স যেমন পাবে, মার্কেট অ্যাক্সেস থাকবে, তাদেরকে প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে হয়, কারণ এখন তো আপনি প্রযুক্তির ব্যবহার ছাড়া আসলে মানে এই যে স্মুথলি একটা মানে শিল্পায়ন সেটা সম্ভব না। এবং তাদের আমি বলবো যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এটা কিন্তু আসলে খুবই বড় সমস্যা, কারণ আপনি শুরুতেই যদি হোঁচট খান তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রি ইনকারেজ যে সাহস থাকে না। এই জায়গাগুলোতে আমি বলবো যে সরকারের জায়গা থেকে এই জায়গায় একটা নতুন ভাবনা তৈরি করুন, যেখানে এবং তরুণদের বলবো যে আপনারা চাকরির পিছনে না ছেড়ে আসলে এই যে আপনারা হচ্ছে এসএমই উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করুন। তাহলে আমরা যে ফিনান্সিয়াল লিটারেচির কথা বলছিলাম, যে আমাদের একজন এসএমই উদ্যোক্তা উনি জানেন না। আরেকটা জিনিস আমি একটা পত্রিকা আর্টিকেল দেখছিলাম, এটা আমার খুবই ভালো লেগেছে, যে কৃষিভিত্তিক শিল্প যেটি, এটাকে আমাদের আরও ভাইব্রেন্ট করতে হবে। আপনি যদি কোল্ড স্টোরেজের সংখ্যা আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু অনেক ওখানে গ্রামেই কিন্তু ছোট ছোট উদ্যোক্তা তৈরি হতে পারে, তারা ওখানে আলু রাখতে পারে, বা আমি বলছি কৃষিভিত্তিক পণ্য ওখানে রেখে তারা কিন্তু একটা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে। আমি বলছি ওভারঅল যে এই যে একটা ইকোসিস্টেম তৈরি করা ফর দ্য মানে এসএমই এন্টারপ্রেনার, এটা আমাদেরকে করতে হবে। এবং আগের ওই যে কি হয়েছে, আমরা অলিগার্ক শ্রেণীর এক ধরনের অর্থনীতি ছিলাম, ওখান থেকে আমরা বেরিয়ে আসি, এবং আতিক ভাইদের মতো যারা বড় বড় চেম্বারগুলোতে লিডারশিপে আছেন, আগামীতে লিডারশিপে আসবেন, আমরা একটা নতুন প্রত্যাশার জায়গা দেখতে চাই এই বড় ব্যবসায়ীদের কাছে, যে আপনারা আসুন, আপনারাও এই যে এসএমই শিল্পের জন্য আপনারা কাজ করুন, তরুণ উদ্যোক্তাদেরকে আপনারা আহ্বান জানান, তারা যেন এই এসএমই শিল্প তৈরি করে, এবং আপনারা যে মার্কেট অ্যাক্সেস যেটা, এটির জন্য আপনারাও কাজ করুন। আপনাকে ধন্যবাদ রাশিদুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি আতিকুর রহমান, আপনাকেও, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের আয়োজন এখানে শেষ করব। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।